জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার ফার্স্ট শিফটের সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিছো তারা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর যারা পরীক্ষাটা দেবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো, দেখলেই বুঝতে পারবা যে তোমার কনফিডেন্স বিল্ড হবে তোমার। ঠিক আছে, সায়েন্সের যা আমি তোমাকে কোশ্চেন করিয়ে এসেছি, যেই আমি তোমাকে ক্লাস করিয়েছি, অবতল দর্পণ, লেন্স, প্রজননতন্ত্র, সেগুলো থেকেই কোশ্চেন আসছে, কোনো চেঞ্জেস নাই। যা কোশ্চেন আগে করেছো তো তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো দেখে যাও কিনা, সায়েন্সের কোশ্চেন এমনি তুমি করে দিবা। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের তো কোনো ভরসা নাই ভাই, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো বাবা মা নাই। ও কারে যে সন্তান কে জানে, কোথায় থেকে আসছে কেউ বলতে পারছে না। ঠিক আছে, তাও কারেন্ট অ্যাফেয়ার্স কি বলতো, 5-6টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এমন পাবা যেগুলো তুমি খুব সহজেই করে দিতে পারবা। ঠিক আছে, চলো তুমি কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, তো আর হচ্ছে ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। যদি ক্লাসটা তোমার কোনো রকম উপকারে আসে তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে মক এন্টারটেনমেন্ট নামক ডিজিটাল মিডিয়া কোম্পানির সহ প্রতিষ্ঠাতা কারা। দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার রণবীর আলাহাবাদিয়া আর বিরাজ শেঠ। ঠিক আছে, যারা যারা তোমরা অপশন বি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। এই কোম্পানিটা কবে মানে প্রতিষ্ঠা হয়েছিল জানো? 2017-18 সালে। আর বিরাজ শেঠ যে হচ্ছে, এর হচ্ছে কি কোম্পানির বর্তমান সিইও। কেমন? আচ্ছা, রণবীর আলাহাবাদিয়া কে ছিলেন? ইনি হচ্ছেন বিআর বাইসেপস নামে একজন, একটা ইউটিউব চ্যানেল চালায় যেখানে পডকাস্ট টাইপের মানে একটা শো করে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 16 জুলাই 2025 তারিখে ভারত কোন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস পালন করেছিল, মানে পালন হয়েছিল। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে কার্গিল বিজয় দিবস। ঠিক আছে, যারা যারা তোমরা এই অপশনটা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো, 26 জুলাই 2025 ভারত কার্গিল বিজয় দিবসের 26তম বার্ষিকী পালন হয়। ঠিক আছে, এটা কবে হয়েছিল মনে রাখবো? 1999 সালে কার্গিল যুদ্ধে আতঙ্কবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী মানে ইন্ডিয়ান আর্মি মানে কি বলবো বিজয় মানে প্রাপ্ত করেছিল। ঠিক আছে, আতঙ্কবাদীদেরকে সেই মার মেরেছিল তখন। আর এই দিনটাই হচ্ছে অপারেশন বিজয় নামে পরিচিত হয়। 2025 যে আয়োজনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল মনে রাখবা? লাদাখে। কেমন? আর যদি জিজ্ঞাসা করে এটা সেনা প্রধান কে ছিল, মনে রাখবা জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এটার মানে সেনা প্রধান ছিলেন। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের জুন মাসে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ কোথায় উদ্বোধন করেছিলেন? এটা তো তোমরা আশা করি সবাই করে এসছো। কোথায়? জম্মু কাশ্মীরে করেছিল, তাই না? বেশ, এটা নিয়ে চর্চা হয়েছিল। সেতুটার নাম কি ছিল বলতো? চেনাব ব্রিজ। কেমন? আর এটা হচ্ছে কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায়। কেমন? এটা হচ্ছে নদীর মানে নদীর তলদেশ থেকে প্রায় 359 মিটার উপরে আছে, যেটা প্যারিস আইফেল টাওয়ার যে আছে তার থেকে 35 মিটার বেশি উঁচু। মানে বাম্পার এটা চর্চা ছিল, এটা আশা করি তোমরা প্রত্যেকে করে এসছো, তাই না? 26 জুলাই যে কার্গিল দিবস হয় সেটাও তোমরা হয়তো প্রত্যেকেই জানো, যারা তোমরা পড়ে গেছো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে কোন দলটি 5টি আসন পেয়েছিল? দেখো, এটা হচ্ছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা। ঠিক আছে, যারা যারা তোমরা অপশন বি করে এসছো তোমাদের একদম কারেক্ট আছে। আর দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করে যে সব থেকে বেশি আসন কে পেয়েছিল, মনে রাখবা বিজেপি সব থেকে বেশি আসন পেয়েছিল 79টা। তারপরে কে পেয়েছিল? জেডিইউ। ঠিক আছে, এই জেডিইউ হচ্ছে নীতিশ কুমারের দল। কেমন? এ হচ্ছে বিজেপির সাথে গঠবন্ধন করে হচ্ছে কি বলো ইলেকশন লড়েছিল। আর যেটি কথা পেয়েছিল মাত্র 25টা পেয়েছিল। আর যে হচ্ছে এল এলজেপি বলে একজন একটা দল আছে, যার কি মানে মেন কর্মকর্তা মানে কি বলবো মেন ক্যারেক্টার যে সে হচ্ছে রামবিলাস পাসওয়ান। ঠিক আছে, এই হচ্ছে 19টা আসন পেয়েছিল টোটাল। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। যেমন তোমাদের মানে পরীক্ষাতে এসছে যে মানে অলরেডি চলে এসছে সব থেকে বেশি আসন কে পেয়েছিল, বিহারের মুখ্যমন্ত্রী তোমরা প্রত্যেকেই জানো, তাই না? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 165 রানের ব্যক্তিগত স্কোর কোন খেলোয়াড় করেছিলেন? দেখো, এটা করেছিল বেন ডাকেট। ঠিক আছে, ইনি মানে কোন দলের হয়ে খেলে যদি জিজ্ঞাসা করে, ইংল্যান্ডের হয়ে খেলে। ঠিক আছে, আর মানে কার বিপক্ষে এটা করেছিল মনে রাখবা? অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা করেছিল। 143 বলে 165 রান। কেমন? আর এই সময়টি মানে এই সময় কি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই সব থেকে মানে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ঠিক আছে, তারপরে যখন আফগানিস্তানের একজন প্লেয়ার আছে ইব্রাহিম জাদরান, এই আবার ইংল্যান্ডের বিপক্ষে আবার 117 রান করে নিয়েছে। বুঝতে পারলো? মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছে সব থেকে বেশি রান 165, মানে ব্যক্তিগত স্কোর। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান যে ছিল আবার ইংল্যান্ডের বিপক্ষে 177 রান করেছে। তো সঠিক অ্যান্সার কি? বেন ডাকের। যারা যারা তোমরা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 2025 সালের নভেম্বরে কোথায় রক্ষা পিএসইউ ভবন উদ্বোধন করেছেন? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার নতুন দিল্লি। ঠিক আছে, যারা যারা তোমরা নতুন দিল্লি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা, যদি জিজ্ঞেস করে কিছু কিছু ফ্যাক্ট তোমরা এখানে মনে রাখবো যে নতুন দিল্লির কোথায়, নওরোজি নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এটা অবস্থিত। এর উদ্দেশ্য কি ছিল? দেশের সকল 16টি প্রতিরক্ষা যে পাবলিক সেক্টর আছে, ঠিক আছে, সেটার আন্ডারটেকিংকে এক ছাদের নিচে আনা। মানে কি, আত্মনির্ভর ভারত যে আছে সেটার অধীনেই এইটা সহযোগিতার উদ্ভাবনটা করেছে। ঠিক আছে, আর মনে রাখবো উদ্বোধনকালে তিনি 2025 সালকে সংস্কারের বছর হিসাবে গ্রহণ করেছে। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন সংস্থা বা মন্ত্রণালয় স্বচ্ছ বায়ু সমীক্ষা পুরস্কার প্রদান করে? দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঠিক আছে, যারা যারা তোমরা অপশন বি করেছো একদম তোমাদের কারেক্ট আছে। দেখো এটার যে লক্ষ্য কি আছে বলতো, 2026 সালের মধ্যে বাতাসে ভাসমান ধূলিকণার পিএম সেটা 40% পর্যন্ত যাতে হ্রাস করা যায়, কমানো যায়। ঠিক আছে, 2025 সালের যে বিজয়ী আছে 10 লাখের বেশি জনসংখ্যা, প্রথম স্থানে কি আছে? ইন্দোর, তৃতীয় স্থানে কি জব্বলপুর, তৃতীয় স্থানে যুগ্মভাবে আছে কি আগ্রা আর সুরাত। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, এটা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অধীনের শহরগুলোর যে ধুলো নিয়ন্ত্রণ আর বর্জ্য ব্যবস্থাপনার উপর ভিত্তি করেই দেওয়া হয়। ঠিক আছে, এই পুরস্কারটা। কেমন, তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। তোমাকে জিজ্ঞেস করতে হবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান আর তৃতীয় স্থান, এই পয়েন্টটা তোমরা মনে রেখো। ঠিক আছে, হতে পারে যেমন আজকে এই রেলের নিয়ম কি, যে যেই টপিকটা ওরা চুজ করে কিনা সেখান থেকে 2-3 দিন লাগাতার প্রশ্ন করে। তো এই জিনিসগুলো প্রথম সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে এই জিনিসগুলো একটু মনে রাখো, আর এই পার্সেন্টেজটাও মনে রাখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যোধপুর আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কোন সংস্থার প্রধান নির্দেশনায় হয়েছে? তো এটা হচ্ছে তোমার এনবিসিসি, মানে কি ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমরা যারা যারা করেছো একদম কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে এশিয়ায় রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তবে এটা অনুষ্ঠিত হয়েছিল তোমার জর্ডানের আম্মানে। ঠিক আছে, জর্ডানের রাজধানী আম্মান। কবে হয়েছিল তোমরা মনে রাখবা? 25 থেকে 30 মার্চ। কেমন, 30 মার্চ। আর ভারত এইখানে কটা পদক জিতেছে মনে রাখবো? টোটাল 10টা পদক ভারত জিতেছে। আর এই পদক জেতার তালিকায় ভারত 7th স্থানে আছে। ঠিক আছে, 7ম র্যাঙ্কে আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সেপ্টেম্বরে দুবাইতে অনুষ্ঠিত 7ম ফিউচার ফুড ফোরামের মূল বিষয়বস্তু কি ছিল? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার আগামীকালের জন্য খাদ্য বাস্তুতন্ত্র গঠন। ঠিক আছে, এটা তোমাদের সঠিক অ্যান্সার ছিল। দেখো এই 7th ফিউচার ফুড ফোরাম তোমার অনুষ্ঠিত কবে হয়েছিল বলতো? 23 থেকে 25 সেপ্টেম্বর। কোথায় হয়েছিল? মনে রাখবা সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, ইউএইতে। আর এটা সভাপতিত্ব কে করেছিল? মহামান্য আব্দুল বিন তোক আলমারি, যেটা কি যে ইউএই আছে তার অর্থনীতি ও পর্যটন মন্ত্রী। ঠিক আছে, আচ্ছা এই 7th ফিউচার ফুড ফোরামের মূল উদ্দেশ্য কি ছিল বলতো? খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং উদ্ভাবনকে উন্নীত করার জন্য স্থিতিস্থাপক ও টেকসই খাদ্য বস্তুতন্ত্র গড়ে তোলা। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কবে হয়েছিল এটা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালে কোথায় সুপ্রিম কোর্টের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? দেখো এটা তোমার করেছে প্রত্যেকে যারা নতুন বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালে কোথায় সুপ্রিম কোর্টের নতুন ভবনের ভিত্তি স্থাপন করেছেন? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার নতুন দিল্লি। ঠিক আছে, নতুন দিল্লির কোথায়? প্রগতি ময়দান বলে একটা জায়গা আছে, তার আশেপাশে এটা করা হয়েছে। কেন এটা করা হয়েছে? সুপ্রিম কোর্টের বর্তমান ভবনের কাজের চাপ কমাতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য এই নতুন কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। কেমন, যারা যারা আমরা নতুন দিল্লি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুসারে ভারত গত দশকে 17 কোটি 10 লক্ষ মানুষকে চরম দারিদ্রতা থেকে মুক্ত করেছে? দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার বিশ্ব ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুসারে দারিদ্র ও সমতা যেই বসন্ত 2025 যে বলছে 2011, 12 এবং 22-23 সালের মধ্যে ভারত চরম দারিদ্রের হার 16.2% ছিল। সেখান থেকে 2-3% হ্রাস, সেখানে 2.3% হ্রাস পেয়েছে। ঠিক আছে, যার ফলে 17.10 কোটি মানুষ 17 কোটি 10 লক্ষ মানুষ দারিদ্র সীমার উপরে পৌঁছে। তো সঠিক অ্যান্সার কি? তোমাদের বিশ্ব ব্যাংক কারেক্ট অ্যান্সার। যারা যারা করেছো একদম কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের জুন পর্যন্ত পিএনবি রক্ষা প্লাস স্কিমের অধীনে পিএনবি 26টি শহীদ পরিবারকে মোট কত টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে? দেখো এটা সঠিক আনসার হচ্ছে তোমার 17.2 কোটি টাকা তোমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে। ঠিক আছে, অপশন বি যারা যারা তোমরা করেছো একদম কারেক্ট আছে। দেখো কবে দিয়েছে? প্রথম ত্রৈমাসিকে 11 জুন 2025 পর্যন্ত 26 জন শহীদের পরিবারকে টোটাল 17.2 কোটি টাকা বিতরণ করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে 2025 সালের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কোন শহরে খেল মহাকুম্ভ 3.0 উদ্বোধন করেছিলেন? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার রাজকোট, ঠিক আছে। যদি বলে কোথায়, মনে রাখবা রাজকোটের সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে এটা তিনি উদ্বোধন করেছেন। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে ভারত সরকার সম্প্রতি কবে পারমাণবিক শক্তি কমিশন এইসি পুনর্গঠন করেন? দেখো এটা করেছে জানুয়ারি 2025। আর যদি জিজ্ঞাসা কবে, তোমরা একবার 9 জানুয়ারি। কেমন? যারা যেটা তোমরা অপশন বি 9 জানুয়ারি মানে জানুয়ারি 2025 করে এসছো, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা দেখো এর কিছু কিছু পয়েন্ট তোমরা জানো। এটা কবে হয়েছিল? 13 থেকে 15 জানুয়ারি জনসাধারণের কাছে প্রকাশ হয়েছিল, কিন্তু 9 জানুয়ারি কি এটা নোটিফিকেশন বেরিয়ে গেছিল, ঠিক আছে। চেয়ারম্যানকে ডক্টর অজিত কুমার মোহান্তি পুনর্গঠিত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে সেই সময় করেছিল, ঠিক আছে। নতুন সদস্য হয়েছিল ক্যাবিনেট মানে সচিব টিবি সোমনাথন, ঠিক আছে। তারপর সচিব মানে ব্যয় সচিব কে ছিল মনোজ গোয়েল, এদের মতো ছিল, ঠিক আছে। কিছু কিছু পয়েন্ট আছে, তো আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ থেকে তোমরা পড়ে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোনটি জলীয় দ্রবণ তৈরি করতে পারে না? দেখো জলীয় দ্রবণ কি হয় জানো? এমন একটা দ্রাবক, ঠিক আছে, এমন একটা দ্রাবক যেটা কি হয় জলের মধ্যে সম্পূর্ণরূপে গুলে যায়, ঠিক আছে। গুলে গিয়ে একটা মানে স্থিতিশীল মিশ্রণ তৈরি করে। যেমন তুমি ধরো শরবত যদি বলতে পারো, চিনি আর জল একসাথে পুরোটাই জলে গুলে যাবে, তুমি এটাকে দেখতে পাবে না। তারপর কি লবণ জল, এগুলো কি তোমার জলে সম্পূর্ণভাবে তুলে যাবে, কারণ এটা কি জলীয় দ্রবণ তৈরি করছে। কিন্তু তেল কি করে বলো? তেল হচ্ছে জলে গুলে না, এ কি নিজেরই একটা স্তর তৈরি করে, উপরে তেল ভাসতে থাকে, সেই জন্য কি তেল হবে না। আয়রন পাউডার আর বালি, এই দুটো কি হয় বলতো? এই দুটো জলের সাথে গুলে না, এটা কি জলে অদ্রবণীয়। এরা কি করে? সাসপেনশন তৈরি করে। সাসপেনশন, সাসপেনশন মানে কি, যে একটা সময় তো ধরো তুমি গুলাচ্ছ, ঠিক আছে, গুলতে গুলতে যখন কিছুক্ষণ পর দেখবা সমস্ত মানে যে বালি কণা বা লোহার গুঁড়ো যে থাকে না, সেটা জল গ্লাসের, ধরো গ্লাসের মধ্যে তুমি গুলাচ্ছ, তো শেষে গিয়ে মানে অনেকটা সময় পর যখন গুলাবা তখন তো কণগুলো কি জলের সাথে গুলে থাকবে, কিন্তু কিছুক্ষণ তুমি রেখে দিবা, দেখবা নিচের মধ্যে গিয়ে জমে যায়, এটাকেই আমরা সাসপেনশন বলি। তার মানে কি এই তিনটা অ্যান্সার হবে না। সোডিয়াম ক্লোরাইড কি হয়? সোডিয়াম ক্লোরাইডকে আমরা লবণ বলি, তাই না? দেশি ভাষায় এটাকে আমরা লবণ বলি। আর লবণ কি করে? লবণ জলীয় দ্রবণ তৈরি করে নেয়, কারণ জলের সাথে মিশালে কি পুরোটাই গুলে যায়, তাই না? তাই সঠিক অ্যান্সার তোমার কি হবে? সোডিয়াম ক্লোরাইড তোমার সঠিক অ্যান্সার হবে। সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি হয়? NaCl, NaCl, তাই না? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি? সোডিয়াম ক্লোরাইড। যারা যারা তোমরা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোনটিতে শব্দের বহু প্রতিফলন ঘটে? দেখো শব্দের বহু প্রতিফলন ঘটে স্টেথোস্কোপে, ঠিক আছে। স্টেথোস্কোপে কি হয়? এখানে একটা যন্ত্র লাগানো থাকে, সেখান দিয়ে একটা টিউবের মতো অংশ গিয়ে ডাক্তারের কানে হেডফোনের মতো ঢুকে যায়, তাই না? এই যে এটা দিয়ে যখন চেক করা হয়, তখন কি শরীরে মানে রোগীর শরীর থেকে যে সব তরঙ্গ আছে সেগুলো কি এই টিউবের মধ্যে দিয়ে মানে কি বলবো বহুবার প্রতিফলিত হতে 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 ডাক্তারের কানে পৌঁছায়। কেমন? আর এই যে যে বহু প্রতিফলন এটার কিসে কিসে ঘটে তোমরা মনে রাখবা? স্টেথোস্কোপ, একটা মনে রাখবা মেগাফোন, ঠিক আছে, মেগা ফোন, তারপর তোমার মনে রাখবা হর্ন, ঠিক আছে। তারপর তোমরা মনে রাখবা আর কি মনে রাখবা, যে সিনেমা হলের সিলিং হয় না, সেই সিলিংয়েও তোমার বহু প্রতিফলন ঘটে। কেমন? সমতল আয়না কি হয় বলো? সমতল আয়নাতে তোমরা প্রত্যেকে জানো এটা দেখে কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়। আর কি কি হয়? সমতল দর্পণে মানে কাল্পনিক তো হয় প্লাস সোজা প্রতিবিম্ব তৈরি হয়। তাছাড়া সমতল দর্পণকে আর হচ্ছে, যদি সমতল দর্পণের সামনে নিজের ছবি দেখার জন্য সমতল দর্পণের হাইট কত হয় হতে হয় বলতো? যা তোমার হাইট সেটার অর্ধেক হতে হবে, তাই না? আর যদি তুমি সমতল দর্পণের সামনে একটা স্পিড ধরো 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছ, কিন্তু সমতল দর্পণে তুমি দেবো কি সেখানে তুমি 4 কিলোমিটার, মানে ডবল হয়ে যায়, ঠিক আছে। সমতল দর্পণকে ধরো তুমি কোনো একটা, আমি ধরলাম থিটা কোণে তুমি ঘোরাচ্ছ, ঠিক আছে। তো তোমার যেই কি বলবো মানে মানে কি বলবো প্রতিফলিত যে কিরণটা হবে সেটা কি হবে? সেটা 2θ কোণে ঘুরে যাবে। কেমন? আর মনে রাখবো সমতল দর্পণে প্রতিবিম্বের যে মানে প্রতিবিম্বের সংখ্যা বের করার জন্য কি করতে হবে? 360/θ। আর এই যে সংখ্যাটা বেরাবে সেটা সব সময় তোমার বিজোড় সংখ্যাতে বেরাবে, ঠিক আছে। বিজোড় সংখ্যাতে বেরাবে। ধরো সাপোজ বিজোড় সংখ্যাতে বেরোনো, আমি থিটা ধরে পেয়ে গেলাম 90, তো 90 দিয়ে কাটলে কত হবে? 4 হয়ে যাবে, কিন্তু 4 তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। তখন কি করবে? বিজোড় করার জন্য -1 করে দিবা, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। পেরিস্কোপ কি হয় বলতো? এই যে পেরিস্কোপে না সমতল দর্পণে লাগানো থাকে, সেটা 45 ডিগ্রি কোণে লাগানো থাকে, যেমন পেরিস্কোপে। প্রিজমে কি হয় বলতো? এই দেখো এটা হচ্ছে একটা প্রিজম, তাই না? প্রিজমে কি হয়? দুটো যে অসমান্তর যেই সমতল পৃষ্ঠ আছে এর মানে মাঝখানে যে পারদর্শী মাধ্যম, এটাকে আমরা প্রিজম বলি, ঠিক আছে। আর কি হয়? প্রিজমের যে অসমান্তর পৃষ্ঠ আছে কিনা সেটা দিয়ে প্রকাশের যখন প্রতিসরণ হয়, তখন পৃষ্ঠের যে মানে প্রতিসরক পৃষ্ঠ তার মাঝখানে যে কোণ, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটাকে আমরা প্রিজম কোণ বলি, ঠিক আছে। আর যে মানে প্রতিসরণ হওয়ার পর যে কিরণ মানে প্রতিসরণ কিরণটাই কি একটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্গত কিরণ বলে, ঠিক আছে। মানে এই কিরণটাই নির্গত হচ্ছে প্রতিসরিত হওয়ার পর, সেটি যে সেই জন্য যে মানে এটা দিয়ে তোমার ঢুকছে, তো এটা দিয়ে যখন ঢুকছে তোমার ঢোকার পর এই মাধ্যমে প্রবেশ করছে, এই মাধ্যমে প্রবেশ করলে সেটা কি হয়েছে? প্রতিসরণ হয়ে যাচ্ছে। মাধ্যমে মানে ঢোকার পর আবার তো এখান থেকে বেরাবে, এই যে প্রতিসরণ কোণ মানে যে মানে আসছে, সেই কিরণটাকেই আমরা নির্গত কিরণও বলি, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন?
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। সঠিক অ্যান্সার কি? এটার সঠিক অ্যান্সার হচ্ছে স্টেথোস্কোপ। যারা যারা করেছো একদম কারেক্ট আছে। চলো, বলছে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরণকে কি বলে? সিম্পল, পরাগায়ন বলে, তাই না? নিষিক্তকরণ তো বলবে না, শ্বাস প্রশ্বাসও বলবে না, অঙ্কুরোদ্গমও বলবে না। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? যারা যারা করেছো একদম কারেক্ট আছে। দেখো আমি তোমাকে কি বলেছিলাম, ধরো একটা ফুল আছে, ঠিক আছে, এই একটা ফুলের এটা একটা অংশ, এটা একটা, বাকি তো যা পাপড়ি মাপড়ি থাকে সে থাকে, ওটার ব্যাপারে আমি বলছি না। এটাকে এটা হচ্ছে তোমার মানে পুরুষের পুংলিঙ্গ, এটা হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। এটা যেহেতু অন্য ফুলের কথা বলছে, তো আমি এই ফুলটা অন্য ফুলের কথা মানে কি, এটা হচ্ছে মানে পরাগন যেটাকে বলে না, মানে অন্য, মানে একটা ফুল থেকে কীট বসলো, সেই পরাগরেণুটাকে নিয়ে এসে অন্য মানে ফুলের মধ্যে রেখে দিল, তারপর সেখানে পরাগন হচ্ছে। তো সেম জিনিস এই যে এখানে থাকে, এখানে কি থাকে বলো? এটা এটা হচ্ছে পরাগকোষ, ঠিক আছে। পরাগকোষের মধ্যে তোমার পরাগরেণু থাকে। এবার এই পরাগরেণু কি হয়, সবার প্রথমে কীট এখানে বসবে, মধু খাবে, তারপর এখান থেকে যখন এই স্ত্রীলিঙ্গে আসবে কি না, স্ত্রীলিঙ্গের এই প্রথম ভাগটাকে তোমার বলে স্টিগমা। তোমাকে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে যে পরাগরেণু যে আসে সেটা এসে কোথায় সবার প্রথমে স্থানান্তরিত হয়, তোমার একটা স্টিগমা। তারপরে তোমাকে জিজ্ঞেস করে যে যেই এই পাইপের মতো একটা নল থাকে, এই নলটাকে কি বলা হয়, যেখান দিয়ে পরাগরেণু নিচে নেমে যায়, সেটাকে কি বলে? স্টাইল, ঠিক আছে, স্টাইল। আর এই স্টাইলের পর একদম শেষে এই জায়গাটা থাকে ওভারি, এখানে কি থাকে? ওভারি, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট মনে হয়। তাহলে পরাগরেণু সবার প্রথমে কোথায় আসে? মনে রাখবে স্টিগমাতে সবার প্রথমে আসে, স্টিগমা থেকে স্টাইলে যায়, স্টাইল হয়ে তোমার ওভারিতে পৌঁছে, তারপর ওভারিতে গিয়ে তোমার ফার্টিলাইজ হয়, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। তো যারা যারা পরাগায়ন করে এসছো একদম তোমাদের কারেক্ট আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোন কোষ বিভাজন অভিন্ন বংশধর তৈরি করে? দেখো এই কোশ্চেনটা যদি আমি তোমাকে ম্যারাথন ক্লাস নিয়েছিলাম সেদিনও তোমাকে বলে দিয়েছিলাম, তাই না? কি বলেছিলাম? মাইটোসিস, তাই না? এটাকেই বাংলাতে কি বলা হয়? সমসূত্রী বিভাজন বলা হয়, সমসূত্রী বিভাজন। এটা কোথায় হয় কি বলেছিলাম? সোম্যাটিক সেলে হয়, তাই না? সোম্যাটিক সেল। এখানে কি হয় বলতো? এখানে এটা মানে মাইটোসিস বিভাজনের দ্বারা তোমার দুটো কোশিকার নির্মাণ হয়, ঠিক আছে, দুটো কোশিকার নির্মাণ হয়। এটা ছাড়া আর কি বলেছিলাম, এখানে যে নতুন ক্রোমোজোমগুলো তৈরি হয় সেটা কি হয়? এক সমান তৈরি হয়, তাই না? এক সমান ক্রোমোজোম তৈরি হয়, এক সমান ক্রোমোজোম, মনে রাখবা। আচ্ছা এইখানে এর যে মানে যেমন কি প্রত্যেকটা বিভাজনের তো বিভিন্ন স্তর থাকে না, প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। এর মধ্যে সব থেকে প্রথম অবস্থা কি হয়? প্রোফেজ। কিন্তু এই মাইটোসিস ডিভিশনে প্রোফেজ কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে। আর এর মধ্যে যে জেনেটিক্স বিভিন্নতা আছে সেটা খুব একটা দেখা যায় না, মানে দেখা যায় না বলতে পারো, ধরো, ঠিক আছে। আর এর মধ্যে যে কেন্দ্রক আর যে মানে কি বলবো কোশিকা ফ্লুইড যেটা আছে, মানে সাইটোপ্লাজম, কেন্দ্রক তো বিভাজন হয়, কেন্দ্রক বিভাজন হওয়ার পর সাইটোপ্লাজম যে বিভাজিত হয়, সেখান থেকে একটা মাতৃকোষ থেকে তোমার দুখানা পুত্রীকোষের নির্মাণ হয়। এটা কখন হয়? মাইটোসিসে, ঠিক আছে। আর মিওসিস কি হয় বলতো? মিওসিস মানে তোমার হচ্ছে অর্ধসূত্রী বিভাজন। কোথায় গেল? এই দেখো মিওসিস হচ্ছে, এটা হচ্ছে তোমার অর্ধসূত্রী বিভাজন। এটা সাধারণত তোমার জনন কোষে হয়, কেমন? ইউক্যারিওটিক কোষে এটা তোমার হয়। আর এখানে কি হয়? এখানে একটা মাতৃকোষিকা থেকে তোমার চারখানা মানে ডটার সেলের নির্মাণ হয়, ঠিক আছে। আর যেই ক্রোমোসোম মানে কি হয়, এই যে মানে নতুন ক্রোমোজোমের যে নির্মাণ হয় কোষিকাতে, সেখানে কি হয়? এইটা সংখ্যাতে অর্ধেক হয়ে যায়, কেমন? এটা তোমরা মনে রাখবো। ক্রোমোজোমের সংখ্যা কি হয়? মিওসিসে অর্ধেক হয়ে যায়। আর এর যে প্রোফেজ আছে কিনা, সেই প্রোফেজ অবস্থাটা মানে বিভিন্ন কি বলবো বিভিন্ন কারণের জন্য মানে অনেকগুলো প্রসেস, যেহেতু এটা মানে আমাদের প্রোক্যারিওটিক জীবের মধ্যে ম্যাক্সিমামটা হয়, তাই জন্য কি হয়? অনেক দেরি করে শেষ হয়। প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ অনেক সময় লেগে যায়, ঠিক আছে। আর এর মধ্যে সব থেকে মনে রাখবো যে জেনেটিক ডিফারেন্সিয়াল সেটা সব থেকে বেশি হয় কিসে? মিওসিসে হয়। আর এটাকে বাংলাতে কি বলে? অর্ধসূত্রী। আর তো তোমাকে বললাম এখানে কি হয়? কোষ দুবার বিভাজন হয়, মানে আগে মাইটোসিসে কি হচ্ছে? একবার বিভাজন হয়ে দুবার দুটো পুত্র মানে ডটার সেলের নির্মাণ করছে। এখানে কি কোষ কি হয়? দুবার বিভাজন হয়। দুবার বিভাজন হওয়ার কারণে একটা মানে মাদার সেল থেকে চারখানা ডটার সেলের নির্মাণ হয়, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? তোমার মাইটোসিস যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট আছে, ঠিক আছে। এই ক্লাস এই কোশ্চেনটাই আমি তোমাকে মানে এক্সট্রা ফ্যাক্ট আমি তোমাকে বলে দিয়েছিলাম। তোমরা যদি এই ক্লাস দেখে থাকো, আমি যে সায়েন্সের ম্যারাথন ক্লাসটা দিয়েছিলাম ওখানে এই কোশ্চেনটা ছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? দেখো এটা একটা আয়না আছে, অবতল দর্পণ, এখানে কি থাকে? পোল, এখানে কি থাকে? ফোকাস, এখানে কি থাকে? সেন্টার অফ কার্ভেচার, এখানে কি থাকে? ইনফিনিটি। আমার কি বলেছে? মেরু মানে এখানকার কথা বলেছে, এবং প্রধান ফোকাস এখানকার কথা বলেছে। এই দুটোর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? ফোকাল দূরত্ব বলবো, তাই না? বক্রতা ব্যাসার্ধ কি হয়? বক্রতা ব্যাসার্ধ এখানে থাকে। এটা কি হয়? বক্রতা ব্যাসার্ধ সমান সমান হয় ফোকাস ইন্টু টু, ঠিক আছে। তো ফোকাস বার করার জন্য কি করতে হবে? সেন্টার অফ কার্ভেচার বাই টু, এটাও তুমি করতে পারো। অনেক সময় সেন্টার অফ কার্ভেচারকে আর দিয়েও দেখানো হয়, ঠিক আছে। তো আর আর সি একই ব্যাপার, কেমন? অ্যাপারচার কি হলো বলো তো? অ্যাপারচার হলো কোনো যে আয়নার প্রতিফলক পৃষ্ঠ থাকে সেটার ব্যাসকে অ্যাপারচার বলা হয়। আর অপটিক্যাল সেন্টার কাকে বলে? অপটিক্যাল সেন্টার অ্যাকচুয়ালি আয়নার কোনো জিনিস না, ঠিক আছে। এটা হচ্ছে লেন্সের মধ্যবিন্দুকে অপটিক্যাল সেন্টার বলে, ঠিক আছে। এই যে ধরো এটা লেন্স আছে, তো এটা আমরা যেখানে এটাকে কি বলছি? মেরু বলছি, পোল বলছি, লেন্সে চলে আসবে, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, কেমন?
এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি, ফোকাল দৈর্ঘ্য তোমাদের একদম কারেক্ট অ্যান্সার, যারা যারা করে এসছো একদম সঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র কি ছিল বলতো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না, এটা ছিল। আর উদাহরণের কি কি আছে দেখো, একটা হচ্ছে বন্দুক থেকে যদি গুলি চালাও, তো বন্দুকটা কি পিছনের দিকে ঝটকা খায়। ধরো মাটিতে তুমি চলছো, তখন মাটিতে চলার সময় যে পাটা যে আমার হচ্ছে কি পৃথিবীতে আঘাত করছে, সেটা হচ্ছে তোমার নিউটনের তৃতীয় গতিসূত্র। তারপর ধরো আর কি বলবো, এই যে রকেটের ওড়া, এটাও তোমার হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রেরই উদাহরণ। ঠিক আছে, তোমরা যারা যারা রকেটের করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। এই কোশ্চেনটাও আমি সম্ভবত তোমাদের হয় ম্যারাথনে করিয়েছি, না হলে তোমার 5 তারিখের যে ক্লাসটা নিয়েছিলাম ফার্স্ট শিফট সায়েন্সের, সেখানে আমি ক্লাসটা করিয়েছি। নিউটনের 3টা গতিসূত্রই আমি তোমাকে বলে দিয়েছিলাম, তাই না। প্রথম সূত্র থেকে আমি কি, নিয়ম তো তোমরা প্রত্যেকে জানো, তাই না। প্রথম সূত্রকে কি বলা হয় বলো তো, নিউটনের ফার্স্ট যে রুল আছে সেটাকে মনে রাখবা, সেটাকে গ্যালিলিওর নিয়ম বা জড়ত্বের নিয়মও বলা হয়। ঠিক আছে, কেন এটা বলা হয়, আমি তোমাকে বলেছিলাম যে কোনো বস্তু স্থির থাকলে স্থিরেই থাকতে চাইবে, আর গতিতে থাকলে গতিতেই থাকতে চাইবে। এইটুকুটা কথা কে বলেছিল জানো, এইটুকুটা কথা বলেছিল গ্যালিলিও। কিন্তু নিউটন পরে এসে আর কিছু যুক্ত করে দিয়েছে, কি বলেছিল, যে এই যে জড়ত্বটা আছে এটা ততক্ষণই বিদ্যমান থাকবে যতক্ষণ না বস্তুটাতে কোনো বাইরে থেকে বল লাগছে। তার মানে কি, নিউটনের প্রথম নিয়ম থেকে আমরা কি জানতে পারি, যে কোশ্চেন আছে তোমাদের যে নিউটনের প্রথম নিয়ম আমাদের কিসের সম্বন্ধে বলে, মনে রাখবা বলের পরিভাষা। ঠিক আছে, বলের পরিভাষা। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারে নিউটনের দ্বিতীয় নিয়ম। নিউটনের দ্বিতীয় নিয়ম থেকে তো আমরা প্রত্যেকে জানো আমরা কিসে বলের সূত্র পাই, এফ সমান সমান এম এ, তাই না। এটাকে অনেক সময় তোমাকে হচ্ছে স্টেটমেন্টে দিয়ে দিবে, কি তো স্টেটমেন্টটা কেমন দিবে, নিউটনের বলে দেবে কি, যে নিম্নলিখিত কোনটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের নিয়ম। একটা অ্যাকচুয়ালি দ্বিতীয় গতিসূত্রটা কি হয়, কোনো বস্তুর উপর প্রয়োগ করা যে বল হয় সেটা কি হয়, সেটার ভরবেগ পরিবর্তনের দরের সমানুপাতি, মানে এফ সমানুপাতি হয় তোমার P2/P1। এখানে পি হচ্ছে কি ভরবেগ, বাই কি হয় টাইম। এবার দেখো পি কে যদি আমরা ভরবেগকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এম ভি, তাই না। তো এম ভি আছে, ধরো প্রথমটাকে P2 কে কি বলে, MV2 মাইনাস MV1। ঠিক আছে, এটা সমানুপাতি আছে তোমার পি, সরি এফ। এবার দেখো এম যদি আমি কমন নিই তাহলে এটা কি হচ্ছে, ভি মাইনাস V2 মাইনাস কি V1, মানে কি এটা হচ্ছে প্রারম্ভিক বেগ, এটা তোমার কি অন্তিম, এটা তোমার অন্তিম বেগ, এটা প্রারম্ভিক বেগ, তাই না। এবার এই যে অন্তিম বেগ আর প্রারম্ভিক বেগ, আর নিচে কি আছে টি আছে, কি যেহেতু আমি কমন নিয়েছি, অন্তিম বেগ প্রারম্ভিক বেগের যে বেগ পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়াল, তো বেগ পরিবর্তনের দরকে কি বলা হয়, অ্যাক্সেলারেশন বলা হয়। তো এই টোটালটা জায়গায় আমি লিখতে পারি এম এ, তাই না। তো এখান থেকেই আমরা বলের সূত্র পেয়ে যাচ্ছি। আর যদি তোমাকে বলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কিসের সম্বন্ধে জানতে পারি, ঠিক আছে, দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা বলের প্রকৃতি জানতে পারি, বলের প্রকৃতি। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন। তো সঠিক অ্যান্সার কি তোমার রকেটের উৎক্ষেপণ, কেমন। চলো নেক্সট কোশ্চেন। এই দেখো, বাস থামার জন্য একজন ব্যক্তি সামনের দিকে ঝুঁকে যায়, এটা তোমরা মনে রাখবা নিউটনের প্রথম নিয়মের, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জলজ বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত কোন জীব। দেখো অন্তর্ভুক্ত তো হচ্ছে তোমার মাছ আর কুমির দুটোই, তাই না। অপশনে তোমাদের যদি মাছ থাকে তো মাছ কারেক্ট অ্যান্সার হবে, যদি কুমির থাকে তো কুমির অ্যান্সার হবে। আর এখানে কি হবে তোমার এ আর বি দুটোই। ঠিক আছে, মাছ কি হয়, প্রাথমিক জলজ প্রাণী যা সম্পূর্ণরূপে জলে বাস করে, তাই না, এবং কি ফুলকার সাহায্যে শ্বাস নেয়, কেমন। আর কুমিরের কি হয় বলতো, দেখো কুমির হচ্ছে কি, একটা হচ্ছে তোমার জলজ সরীসৃপ প্রাণী, কেমন, যেটা বেশিরভাগ সময় কোথায় জলাশয় নদী এইসব জায়গাতে থাকে, তাই না। আর কি জলজ বাস্তুতন্ত্রে এটা কি শীর্ষ শিকারীর ভূমিকা পালন করে, কেমন। আর লাইকেন কি, লাইকেন কোনো জীব নয়, এটা কি হচ্ছে, এই হচ্ছে ছত্রাক আর শৈবালের মধ্যে একটি কি দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি ভোল্টেজ স্থির রাখা যায় তাহলে শক্তি নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক হবে। দেখো শক্তির ফর্মুলা কি হয়, পি সমান সমান VI। ঠিক আছে, দেখো কি হচ্ছে, পি তোমার আমি ধরে নিলাম পি আছে 10, ধরে নিচ্ছি, ঠিক আছে। ভোল্টেজকে আমি 2 ধরি, তাহলে আই কত হবে, 5 হবে, তাই না, তবেই তো এটা 10 হচ্ছে। এবার আমাকে বলছে ভোল্টেজকে আমি স্থির রাখছি, ঠিক আছে, ভোল্টেজকে আমি স্থির রেখে দিচ্ছি। ঠিক আছে, ভোল্টেজকে স্থির রাখলে কি, তো এখানে এটা যদি আমি 20 করি পাওয়ারকে, তাহলে তোমার আই কারেন্ট কত হবে, 10 হয়ে যাবে, তাই না। এবার ধরো ভোল্টেজকে আমি স্থির রাখছি, আর এখানে আমি করে দিচ্ছি হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এখানে কত হবে আই 1 হয়ে যাবে। তো এখান থেকে আমি কি বুঝতে পারছি, দেখো ভোল্টেজকে আমি 3টা ক্ষেত্রেই আমি স্থির রেখেছি, তাই না। স্থির যখন রাখছি তখন দেখো, যখন কারেন্ট 5 আছে তখন পাওয়ার কত আছে 10, যেই আমি কারেন্টকে বাড়িয়ে দিলাম সেই তোমার পাওয়ার বেড়ে গেল, ঠিক আছে। কিন্তু যেই আমি কারেন্টকে কমিয়ে দিচ্ছি 10 থেকে 1 করে দিচ্ছি, কিন্তু দেখো 3টা ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু এক সমান, যেই আমি কারেন্টকে কমিয়ে দিচ্ছি দেখো পাওয়ার অমনি কমে যাচ্ছে। তার মানে কি, এটা তোমার অ্যাকচুয়ালি সমানুপাত সম্পর্কে আছে, বাড়লে বাড়ছে কমলে কমছে, এটাকে কি সমানুপাত সম্পর্কেই বলে। তো এখানে সঠিক অ্যান্সার দেখো প্রতিরোধ হবে না কারেন্ট, তাই না, কারেন্ট যারা যারা তোমরা করে এসছো একদম তোমার সঠিক অ্যান্সার আছে। আচ্ছা তোমাকে যদি নেক্সট শিফটে জিজ্ঞাসা করি যে ভোল্টেজ যদি স্থির থাকে তাহলে
মানে যে পাওয়ার আছে, শক্তি আছে, কিসের ব্যস্তানুপাত হবে? দেখো পি সমান সমান কি হয়, ভি স্কোয়ার বাই আর, তাই না? যদি ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি যদি বাড়ে তাহলে আর কি হবে, কমবে। তার মানে কি আর যদি বাড়ে তাহলে পি কমে যাবে, তার মানে সরাসরি ব্যস্তানুপাত সম্পর্কে কি আছে, পাওয়ার আর হচ্ছে প্রতিরোধ। কেমন? তাহলে সমানুপাতে কে থাকে, কারেন্ট, আর ব্যস্তানুপাতে কে থাকে, প্রতিরোধ। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যদি এসআই পাওয়ার হিসাবে, এসআই একক হিসাবে পাওয়ার ওয়াট হয়, তাহলে 1 ওয়াট সমান সমান কত? দেখো ওয়াট সমান সমান কি হয়, ওয়াট, সরি এক সেকেন্ড, ওয়াট বলছি, পাওয়ার সমান সমান কি হয়, ওয়ার্ক বাই টাইম, তাই না? 1 সেকেন্ডে করা কার্যের পরিমাণকে আমরা পাওয়ার বলি। তো ওয়ার্ককে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, জুল, আর টাইমকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেকেন্ড। তো এটা কি হয়, জুল পার সেকেন্ড। তো 1 ওয়াট সমান সমান কত, 1 জুল পার সেকেন্ড, তাই না? সঠিক অ্যান্সার বি, যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে গৃহস্থালির বর্জ্য সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্যি? বলছে এতে কেবল জৈব অপচনযোগ্য উপাদান রয়েছে। শুধু জৈব কি থাকে, আমাদের গৃহস্থালির যেসব বর্জ্য পদার্থ থাকে তার মধ্যে প্লাস্টিকও না থাকে? তার মানে কি শুধু জৈব থাকছে না? এতে কেবল অজৈব পচনশীল আছে, শুধু প্লাস্টিকও থাকছে না। অজৈব পচনশীল মানে কি, জৈব পচনশীল যেগুলো পচে যাবে, অজৈব পচনশীল যেগুলো পচবে না। বলছে এতে জৈব এবং অজৈব উভয় উপাদান আছে, একদম ঠিক, এতে জৈব অজৈব দুটোই উপাদান আছে। বলছে গৃহস্থালির বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, ক্ষতিকারক নয়, যেগুলো জৈব সেগুলো ক্ষতিকারক না। এখন প্লাস্টিক থার্মোকল তুমি ফেলবা, তো সেগুলো ক্ষতিকারক হবে না, বলো? হবেই তো। তো এটাও কেটে গেল। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার ডি, যারা যারা করেছে একদম কারেক্ট আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে স্থানচ্যুতির মাত্রা কি দূরত্বের বেশি হতে পারে? কখনো হতে পারে না দূরত্বের বেশি। স্থানচ্যুতি কি, সব থেকে মানে মিনিমাম ডিস্টেন্সকে স্থানচ্যুতি বলে। যেমন ধরো এখান থেকে আমাকে এখানে যেতে হবে, ঠিক আছে? তো আমি যদি দূরত্ব নিই, তো আমি এইভাবে 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 যেতে পারি। কিন্তু স্থানচ্যুতি কি হবে, আমি সোজা এইভাবে যাবো, সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সকে স্থানচ্যুতি বলা হয়। যেমন তুমি ধরো কি বল, ধরো এখান থেকে এরকম ভাবে আমি একটাই করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে 3 কিলোমিটার, এটা ধরলাম 4 কিলোমিটার, এটা 2 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, মানে এই ডিস্টেন্সটাকে আমি ধরছি, ঠিক আছে? ডিস্টেন্স, আমি প্রথমে ডিস্টেন্সের কথা বলছি, দেখো। তো ডিস্টেন্স কত হচ্ছে, 3, 4, 7, 2, 9, 5, 14 কিলোমিটার, ঠিক আছে? কিন্তু যদি আমি হচ্ছে সোজাসুজি আমি স্থানচ্যুতি, শর্টেস্ট ডিস্টেন্স কি হবে, তো এখান থেকে এখানে আসার জন্য প্রথমে আমি এখান থেকে এখানে আসবো, তারপর এখান থেকে এখানে আসবো, তাই না? এখানে তুমি কি পাইতে ওই যে ট্রিপলেট লেগে যাবে, 3, 4, এটা কত হয়ে যাবে, 5, ঠিক আছে? এখানে সেম এটাও হয়ে যাবে, মানে এখানে 14 মিটার থেকে কম লাগবে। মানে কি স্থানচ্যুতির মাত্রা দূরত্বের সমান হতে পারে, কিন্তু কখনো দূরত্বের বেশি হতে পারে। আমরা এটাকে লিখি কিভাবে ফিজিক্সের ভাষায়, দূরত্ব অলওয়েজ বড় হয় বা সমান হয় তোমার স্থানচ্যুতির থেকে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের থেকে। আর মনে রাখবা দূরত্ব আর যে স্থানচ্যুতি আছে তার অনুপাত কি হয়, অলওয়েজ তোমার 1-এর থেকে বড় হবে বা 1-এর সমান হবে, কোনো সময় 1-এর থেকে ছোট হবে না। কি, দূরত্ব। এবার দেখো প্রস্থানচ্যুতির মাত্রা কি দূরত্বের চেয়ে বেশি হতে পারে? সর্বদা হতে পারে, একদমই না। কখনো কখনো হতে পারে না, কখনোই না, হ্যাঁ কখনোই হতে পারে। স্থানচ্যুতির নিজেই শর্টেস্ট ডিস্টেন্স, ওই কি করে দূরত্বের থেকে বড় হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে? তো যারা যারা তোমরা অপশন ডি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ কি? দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ হচ্ছে তোমার লিপিড সংশ্লেষণ, ঠিক আছে? আর প্রোটিন সংশ্লেষণ কার কাজ বলো তো? এটা হচ্ছে তোমার প্রথমত হচ্ছে রাইবোজোমের কাজ। যদি রাইবোজোম না থাকে বা স্মুথ আর মানে যেটা মানে রুক্ষ যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইয়ার। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণ। যেহেতু তোমাকে স্মুথ জিজ্ঞাসা করেছে, স্মুথ কি হবে, তোমার লিপিড সংশ্লেষণ, ঠিক আছে? যারা যারা লিপিড সংশ্লেষণ করেছো একদম তোমাদের মানে কারেক্ট আছে। রাইবোজোম কি করে, এই প্রোটিন মানে এই হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমকেই বলা হয়, ঠিক আছে? এই কি করে, দুই রকমের প্রোটিন তৈরি করে, একটা 70S, একটা হচ্ছে 80S। 70S কার জন্য তৈরি করে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের জন্য। 80S কার জন্য তৈরি করে, ইউক্যারিওটিক জীবের জন্য, ঠিক আছে? এখানে এস হচ্ছে কি, এস হচ্ছে সেডিমেন্টেশন কফিসিয়েন্ট, কেমন? কার্বোহাইড্রেট সবার প্রথমে কার্বোহাইড্রেটের পাচন শুরু হয়, ঠিক আছে? যদি তোমাদের প্রশ্ন আসে মুখে সর্বপ্রথম কিসের পাচন শুরু হয়, তোমরা বলে মনে রাখবা কার্বোহাইড্রেট, কেমন? আর বাকি এখানে যে কিছু কিছু পয়েন্ট আমি লিখে দিয়েছি, পিডিএফ দিয়ে দিব, তোমরা ওখান থেকে পড়ে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সোলোনয়েডের বাইরের চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হয়? দেখো সোলোনয়েডের বাইরে কি হয়, এর আগে আমি তোমাকে পড়িয়েছিলাম যে একটা দেখেছিলাম না, এরকম একটাই ছিল, ঠিক আছে? এর ভিতর দিয়ে চৌম্বক ক্ষেত্র যে যাচ্ছে, এর ভিতরে কি হয়, প্রথমত তো তোমার সমান্তরাল হয় আর এক সমান হয়। আর এটা কি হয়, ভেতর দিকে যায়, তো এটা যদি সাউথ হয় এটা হয় তোমার নর্থ। ভেতর দিকে কি যায়, সাউথ থেকে নর্থের দিকে। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে বাইরে চৌম্বক ক্ষেত্র, বাইরে কি হয়, এই নর্থ থেকে বেরিয়ে তোমার সাউথে যায়, এই নর্থ থেকে বেরিয়ে তোমার সাউথে যায়। আর এগুলো কি হয়, এগুলো কখনো একে অপরকে কাটে না, ঠিক আছে? কেন কি হয়, কাটলে এদের বিভিন্ন রকম দিক হয়ে যায়, দিক তো একটাই না, নর্থ থেকে সাউথে যাচ্ছে। কিন্তু যদি কেটে দেয় তাহলে কি হয়, ধরো এখান থেকে এটা কেটে দিল, তো এটা কি নর্থ থেকে আর সাউথে যাচ্ছে, এটা তখন অন্য একটা দিকে চলে যাচ্ছে।
কি বলবো উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে, তাই না? ওই জন্য। আর এর ভিতরে কি হয় বলতো, এর ভিতরে চুম্বক ক্ষেত্র মানে এক সমান থাকে, কি বললাম, আর এই যে এই জায়গাটা দেখছো সব থেকে ঘন অঞ্চলে সব থেকে বেশি শক্তিশালী হয়। আর বাইরে কি হয়, চুম্বক ক্ষেত্রের মানে শূন্য হয়ে যায় চৌম্বক ক্ষেত্র, বা কম দুর্বল হয়, মানে কম শক্তিশালী থাকে, ঠিক আছে? কারণ কি বাইরে গিয়ে রেখাগুলো না ছড়িয়ে পড়ে। সোলোনয়েডেও যাস তুমি মনে রাখবা, ম্যাগনেটও যে মানে দণ্ড চুম্বক হয় সেটাও সেম। দণ্ড চুম্বকের এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল। যদি জিজ্ঞাসা করে দণ্ড চুম্বকের ভিতরে চুম্বক ক্ষেত্র কোন দিকে প্রভাবিত হয়, মনে রাখবো সাউথ থেকে নর্থ। আর বাইরে কি হয়, নর্থ থেকে সাউথ, ঠিক আছে? এই দুটো জিনিসই সেম হয়, এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো দেখো সঠিক আনসার কি, বাইরে কি আছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে একটি জৈব যৌগে কি থাকা আবশ্যক। দেখো একটা জৈব যৌগে তোমার কার্বন আর হাইড্রোজেন দুটোই তোমাকে থাকতে হবে, ঠিক আছে? এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। জৈব যৌগের শক্তি সিদ্ধান্ত কে দিয়েছিল জানো? এর মনে রাখবো, এটা তোমার দিয়েছিল বার্জিলিয়াস, ঠিক আছে? বার্জিলিয়াস। বার্জিলিয়াস কি বলেছিল বলতো? এ বলেছিল কি, যে কার্বনিক যেসব যৌগিক আছে সেগুলো প্রাকৃতিকভাবেই সম্ভব, মানে পাওয়া যায়, এটা কৃত্রিমভাবে তৈরি করা যাবে না। কিন্তু বার্জিলিয়াসের একটা স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে বোহলার। বোহলার, ঠিক আছে? এ কি করেছিল কি, অ্যামোনিয়াম সাইনাইড। অ্যামোনিয়াম সাইনাইডের ফর্মুলা কি বলতো? NH4CNO। NH4CNO, ঠিক আছে? অ্যামোনিয়াম সাইনাইডকে গরম করে দিয়েছিল, ঠিক আছে? গরম করে ইউরিয়া তৈরি করেছিল। ইউরিয়ার ফর্মুলা কি? NH2CO NH2। NH2CO NH2, ঠিক আছে? মানে কি বলছিল, অ্যামোনিয়াম সাইনাইডকে গরম করে হচ্ছে তোমার ইউরিয়া তৈরি করে দিয়েছিল। মানে কি, বর্জিলিয়াসের যে কথা বলেছে সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছিল। আর বোহলার কি, এরই স্টুডেন্ট ছিল, বর্জিলিয়াসেরই স্টুডেন্ট ছিল, মানে যেটা স্টুডেন্ট করতে পারেনি সেটাই। তারপরে যখন যখন জানা গেল যে না, কার্বনিক যৌগ শুধুমাত্র তোমার প্রাকৃতিক থেকেই পাওয়া সম্ভব না, সেটা কৃত্রিমভাবেও তৈরি করা যায়। তারপরে মোটামুটি 4 কোটি ধরে নাও তোমার কার্বনিক যৌগ অলরেডি তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? মনে রাখো কার্বনের মধ্যে তোমার ক্যাটেনেশনের গুণ পাওয়া যায়, ঠিক আছে? ক্যাটেনেশনের গুণ পাওয়া যায়। কেমন? ক্যাটেনেশন মানে কি, শৃঙ্খলা তৈরি করা। একবার তোমার ALP-তে 2024-এ একটা প্রশ্ন এসেছিল কি, যে কার্বনের মধ্যে মানে কার্বন কি একটা স্থির যৌগিক কেন বানিয়ে রাখে? তো মনে রাখবা কার্বন কি বলতো, খুব ছোট আকারের হয়। মানে ছোট আকারের বলতে কি, ছোট আকারের জন্য এই কার্বন কি মানে একদম শক্তিশালী বন্ধন তৈরি করে, ঠিক আছে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। সঠিক অ্যান্সার কি, কার্বন এবং হাইড্রোজেন উভয়। যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইডের উৎপন্ন হলে বিক্রিয়াটাকে কি বলা হয়? দেখো এই বিক্রিয়াটাকে ক্লোরোক্ষার প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে? ক্লোরোক্ষার প্রক্রিয়া কিছুই না, তুমি লবণ আর জল গুলে নিবা, ওর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত করে দেবা, ঠিক আছে? তোমার ক্লোরোক্ষার প্রক্রিয়া মানে ক্লোরোক্ষার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এখানে তোমার মানে মেন যে প্রোডাক্ট তৈরি হয় সেটা কি কি হয় জানো? একটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। একটা তোমার তৈরি হয় হচ্ছে ক্লোরিন গ্যাস, ঠিক আছে? Cl2 তৈরি হয়। আর একটা তোমার হয় হাইড্রোজেন গ্যাস। মনে রাখবা যে ক্যাথোড একটা হয় কি, ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড, তাই না? ক্যাথোডে তোমার কি হয়, হাইড্রোজেন আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই দুটো হচ্ছে তোমার ক্যাথোডে তৈরি হয়। আর অ্যানোডে কি তৈরি হয়? অ্যানোডে তোমার ক্লোরিন গ্যাস তৈরি হয়, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন? তো আমি তোমার কি বললাম, ক্লোরোক্ষার প্রক্রিয়া কি আছে তুমি সহজ ভাষায় মনে রাখো, লবণ জল গুলিয়ে তার মধ্যে বিদ্যুৎ ধারা প্রবাহিত করে দাও, এটাই ক্লোরোক্ষার প্রক্রিয়া। আর ক্লোরোক্ষারে কি, ক্লোরোতে কি হয়, ক্লোরিন তৈরি হয়, ঠিক আছে? আর ক্ষার কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, যারা যারা অপশন বি করে এসছো নাচানাচি করো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে বক্সাইট আকরিকের থেকে কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম আহরণ করা হয়, মানে তৈরি করা হয়? দেখো বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম ডিরেক্ট তৈরি করা হয় না, বুঝলে তো? বক্সাইট আকরিক থেকে প্রথমে তোমার একটা প্রক্রিয়া হয়, বায়ার প্রক্রিয়া, ঠিক আছে? বায়ার প্রক্রিয়ার মাধ্যমে তোমার অ্যালুমিনিয়াম তৈরি হয়, Al2O3 অ্যালুমিনা তৈরি হয়। এবার অ্যালুমিনাকে তোমার ইলেকট্রোলাইটিক হ্রাস করতে হয়, তারপর তোমার অ্যালুমিনিয়াম তৈরি হয়, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, সরি অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আর এই যে ইলেকট্রোলাইটিক হ্রাস যে করা হচ্ছে না, এটাকে তোমার মনে রাখবা হেরল্ড প্রক্রিয়া বলে। আর যেটা প্রথম যে বক্সাইট থেকে যে অ্যালুমিনা তৈরি হচ্ছে সেটাকে তোমার কি বলে, বায়ার প্রক্রিয়া বলে, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে লেন্সের মার্কিং, এক সেকেন্ড। বলছে লেন্সের মার্কিং কনভেনশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো সাইন কনভেনশন রুল আমি তোমাদেরকে, যারা আমার ক্লাস থেকে গেছিল উত্তল দর্পণ অবতল দর্পণ আর লেন্সের, আমি বলেছিলাম কি এটা হচ্ছে সাইন কনভেনশন রুল। সাইন কনভেনশন রুলে কি হয়, এই সাইডটা হচ্ছে বাম দিক, ঠিক আছে? এই সাইডটা হচ্ছে ডান দিক। বাম দিকে তোমার যাই রাখা হবে না কেন সেটার মান অলওয়েজ তোমার নেগেটিভ হবে, ডান দিকে রাখা বস্তুর মান অলওয়েজ তোমার পজিটিভ হবে, ঠিক আছে? উপর দিকের মান উপর দিক মানে এইটা প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের উপরের মান কি হয়, পজিটিভ, আর নিচের মান কি হয়, নেগেটিভ, তাই না? বস্তুকে সবসময় তোমার বাম দিকে রাখা হয়,
অলওয়েজ বস্তুকে তোমার বাম দিকে রাখা হবে, তোমার কোনো আলোর কিরণ তোমার বাম দিক থেকে আসবে, ঠিক আছে। এবার প্রতিবিম্ব যদি এই সাইডে তৈরি হয় তার মান কি হবে, মাইনাস হবে, যদি প্রতিবিম্ব এইদিকে তৈরি হয় তার কি হবে, তার মান প্লাস হবে, তাই না। আর কি বলেছিলাম যে যদি তোমার মানে দূরত্বটা নেওয়া হয়, কোনো কিছুর পরিমাণ করা হয়, সেটা সবসময় তোমার এই পোল থেকে নেওয়া হয়, তাই না। এই সব কিছু পয়েন্ট আমি তোমাকে ওই ক্লাসটাতে বলেছিলাম। দেখো ওই ক্লাসটা থেকে আজকে স্টেটমেন্ট হিসাবে তোমার কোশ্চেন এসছে, লেন্সের মার্কিং কনভেনশন মানে ওই সাইন কনভেনশনের মাধ্যমে বলছে কোন বিবৃতিটি সঠিক। চলো, বলছে সমস্ত দূরত্ব প্রধান কেন্দ্রবিন্দু থেকে পরিমাপ করা হয়। একদমই না। প্রধান কেন্দ্রবিন্দু যদি ধরে, এটাকে পরে প্রধান কেন্দ্রবিন্দু বলে না, এটা হচ্ছে তোমার পোল, তাই না, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। তাই প্রধান কেন্দ্রবিন্দু তোমার এটা প্রধান কেন্দ্রবিন্দু কোনটা, তো এটা হচ্ছে তোমার প্রধান কেন্দ্রবিন্দু, তাই না, সেন্টার অফ কার্ভেচার, এটাকে তো আমরা কেন্দ্রবিন্দু বলি। তার মানে কি, এটা তোমার ভুল। বলছে অপটিক্যাল সেন্টারের ডান দিকে তৈরি করা দূরত্ব ধনাত্মক হয়। অবশ্যই দেখো অপটিক্যাল সেন্টার এটা হলো, এর ডান দিকে তৈরি করা মান কি হয়, অলওয়েজ পজিটিভ হয়, এটাই তোমার সঠিক হয়ে যাবে। দেখো নিচেরটা দেখো, অপটিক্যাল সেন্টারের বাম দিকে পরিমাপ করা দূরত্ব ধনাত্মক হয়, বাম দিকে তৈরি আমি কি বললাম, অলওয়েজ তোমার নেগেটিভ হবে। তার মানে কি, এটাও তোমার ভুল। বলছে নিচের দিকে পরিমাপ করা উচ্চতা সর্বদা ধনাত্মক হয় না, নিচের দিকে তৈরি করা কি বললাম এখনই, নেগেটিভ হয়। আর এই সব কিছু পয়েন্ট আমি তোমাকে বলে দিয়েছিলাম ওই ক্লাসটা, তোমরা বলছি যারা ক্লাসটা দেখোনি তোমরা অবশ্যই লেন্স আর দর্পণের দুটো ক্লাসই তোমরা দেখেছো। লেন্স আর মানে দর্পণ রিলেটেড কোনো প্রশ্ন তোমার যদি আসে, আমি তোমাকে মানে 100% তো গ্যারেন্টি দিচ্ছি না, হয়তো কিছু মানে কোশ্চেন একটু ট্যারাটুরি দিল তখন তো আলাদা ব্যাপার, কিন্তু তোমার 90% কোশ্চেন তোমার ওই ক্লাসটা থেকে সলভ হয়ে যাবে, মানে ওই দুটো টপিক থেকে, লেন্স আর অবতল দর্পণ উত্তল দর্পণ, ঠিক আছে। তাই তোমাদের যারা পরীক্ষা আছে ওই ক্লাসটা একবার অন্তত দেখে যেও, কেমন, দেখছো তো ওখান থেকে দেখো সে আজকে লেন্সের কথা মানে দর্পণ আর লেন্সের কথা প্রায় দু তিনটা কোশ্চেন করালাম, 2-3টা কোশ্চেনই দেখো তুমি আমার ক্লাসটা করবা, তুমি ওই কোশ্চেন মানে আমি তোমাকে বলেছি একদম 100%, তুমি ক্লাসটা যারা করেছো তারা তো জানো, যারা করোনি একবার করে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোন ভাজক কলার একটি প্রকার নয়। দেখো অগ্রস্থ ভাজক কলা মানে এপিক্যাল মেরিসমেটিক আমরা জানি হয়, তাই না। তারপর কি নির্বেশিত ভাজক কলা, এটাও হয়, পার্শ্বস্থ ভাজক কলা, এটাও হয়, কিন্তু বেসাল বা আধারীয় ভাজক কলা হয় না, তাই না। তাই এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কি বলছে, কোনটি নয়, এটা নয়, তাই না। যারা তোমরা অপশন ডি করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো এপিক্যাল মেরিসমেটিক কি হয় বলো তো, এপিক্যাল মেরিসমেটিক তোমার হচ্ছে যে কোনো মূল মানে গাছের মূল বা কাণ্ডের শীর্ষে থাকে, ঠিক আছে, এটা কি দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। তারপর নিবেশিত ভাজক কলা কি হয়, এটা পাতার গোড়ায় বা পর্বের কাছে থাকে, উদ্ভিদের অঙ্গের দৈর্ঘ্য বাড়ায়, ঠিক আছে, যেমন কাণ্ড পাতা এগুলোর। আর পার্শ্বস্থ কি হয়, যে উদ্ভিদ যে মানে কাণ্ড মানে পরিধি বৃদ্ধি করে, ঠিক আছে, পরিধি বৃদ্ধি করার কারণে এটা পার্শ্বস্থ থাকে। আর যদি বলে যে এই যে মানে কি বলো মেরিসমেটিক টিস্যু, তাই না, এই মেরিসমেটিক টিস্যু কি বলো তো, এটা হচ্ছে তোমার একটা কি বলো মানে উদ্ভিদ টিস্যু, উদ্ভিদ কলা যেটাকে বলে, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট মনে রাখবে। আর এই যে পার্শ্বত্ব মানে ল্যাটেরাল মেরিসমেটিক আছে না, এখানে তোমরা মনে রাখবা কম্বিয়ান আর হচ্ছে কর্ক কম্বিয়ান, এই দুটোই হচ্ছে পার্শ্বীয় বিভাজ্যতার একটা উদাহরণ। কি বললাম, কম্বিয়ান কম্বিয়ান আর হচ্ছে কর্ক কম্বিয়ান, ঠিক আছে, কম্বিয়ান, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার ডি, যারা করেছো একদম কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমরা অবশ্যই দেখিও, শুরু থেকে শেষ অবধি দেখে নিও, তাহলে কি আর এখন যেহেতু থার্ড ফেজের পরীক্ষা চলছে কিনা, তোমার এখন যেই টাইপের কোশ্চেনগুলো আসছে সেই মানে দেখো সায়েন্সের নিয়ে কোনো টেন, আমি সায়েন্স তোমাকে আমি বারবার বলি, সায়েন্স আমার কোনোদিনও মনে হয়নি এখন পর্যন্ত মানে এই গ্রুপটির জন্য যে কোনো কোশ্চেন আমি নতুন করে পড়াচ্ছি। তো প্রতিদিনই আমি এইসব পড়াচ্ছি, তাই না, অবতল দর্পণ উত্তল দর্পণ লেন্স টিস্যু কোষ মাইটোসিস রাইবোজোম মাইটোকন্ড্রিয়া প্রতিদিনই পড়াচ্ছি, প্রতিদিন এগুলো থেকেই পরীক্ষা কোশ্চেন আসছে। তো সায়েন্স নিয়ে তোমার টেনশনের কোনো চাপ নেই। আর দেখো রেজাল্ট তোমার দিবে ভাই হচ্ছে তোমার সায়েন্স, ঠিক আছে, ম্যাথ রিজনিং আর সায়েন্স। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার বোনাস নাম্বার, তুমি যদি ওখান থেকে 5টাও যদি সলিড করে আসো তোমার নাম্বার বাড়বে, আর যদি কম করে আসো তাহলে তোমার খুব একটা যে পরিমাণ মানে অসুবিধা হবে তাই হবে না, কারণ সবাই সেম আছে, মানে সবারই কি বলবো সেমই চলছে। কেউ হয়তো 5টা কারেন্ট অ্যাফেয়ার্স করে আসছে, কেউ 7টা করে আসছে, যে খুবই ভালো সে 10টা করে আসছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কোনো বই থেকে আসছে না। যারা নিয়মিত তোমরা যারা খবর দেখো বা পেপার পড়ো তারা হয়তো তোমরা কারেক্ট করে আসতে পারবা, বুঝতে পারলে তো। কারণ কোথায় কোন কম মানে কাকে কে ছাপা মারতে গেছিল, কোন কংগ্রেস মানে কোন দল 5টা ভোট পেয়েছে, এটা তো কে খবর রাখে, আমরা কি খবর রাখি সাধারণত, কে জিতলো কে হারলো, তাই না। এটাই হচ্ছে ব্যাপার। তো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমরা অত করে যেও না, মানে ডিপেন্ডেন্ট হয়ে যেও না, মেইনলি তোমার নাম্বার চেষ্টা করবা ম্যাথ রিজনিং সায়েন্স 80-র মধ্যে মিনিমাম তুমি ধরে রাখো, যদি ম্যাথ আর রিজনিং আর সায়েন্স সলিড যদি করতে পারবে না 70+ তোমার নাম্বার আশা করি চলে আসবে, ঠিক আছে। যারা খুবই ভালো তারা তো 75+ও নিয়ে আসতে পারো ম্যাথ রিজনিং আর সায়েন্সে, তাই না। আর সায়েন্স রিজনিং খুবই সহজ আসছে, শুধু দেখো ম্যাথ রিজনিং আর সায়েন্স তিনটাই সহজ আসছে, সায়েন্স তো তুমি দেখতেই পাচ্ছ, ম্যাথ একটু তোমার ক্যালকুলেটিভ হচ্ছে, আর রিজনিং একটু টাইম টেকিং হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট তুমি করে নিবা না, তোমার চাকরি তোমার হাতে,
আর কিচ্ছু না। কারণ মানে কারেন্ট অ্যাফেয়ার্স সবার খারাপ হয়ে যাচ্ছে। এমন তুমি কাউকে বলতে পারবে না যে আমার ভালো যাচ্ছে, তোর আমার খারাপ গেছে তার ভালো গেছে, না তারও খারাপ গেছে। বুঝতে পারলে তো? আর দেখো মেনলি তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের টিচার না, আমি মেনলি ম্যাথ, সায়েন্স, রিজনিং মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সায়েন্স এগুলোই করি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদেরকে এই জন্যই করে দিচ্ছি যে তোমাদের যদি কমন চলে আসে তো তোমাদেরই ভালো, তাই না? আর গ্রুপ ডির জন্যই পড়ে নাও, আর বেশি তো দিন নাই, 10টা দিন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাও। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স একদম 5-6 মাস পরে পড়বা, কারণ এখন তোমাদের পরীক্ষা নেই, এখন তোমার কি আছে, কি বলে জানো, এএলপি, টেকনিশিয়ান, জেই এইসবই পরীক্ষা আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আবার তোমার লাগবে গ্রুপ ডিতে, আবার লাগবে এনটিপিসিতে, ঠিক আছে? তো এটাই আর কি। ক্লাসটা সম্পূর্ণ দেখো, দেখে কেমন লাগলো আমাকে জানিও। কেমন? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।